আমরা গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেলাম অনিল মণ্ডলের ঘোজডাঙ্গায় বাড়িতে। প্রথমে সে আমাদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শতুকা যখন বলল, কি ব্যাপার অনিলদা, হ্যাঁ? তোমাকে যে ইটিনডাতে হাবুল শেখের সঙ্গে দেখলাম, আর তারপরই জানলাম হাবুল শেখ মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তুমি বলো তো যে এর পিছনে ঠিক কি রহস্য আছে? শতুকার মুখ থেকে এই কথা শুনে অনিল মণ্ডল বুঝে গিয়েছে বিপদ সামনে, আর তাই সে পকেট থেকে পিস্তল বার করতে যায়। কিন্তু তার আগেই শতুকা তার কেরালার প্রাচীন মার্শাল আর্ট কালারি পায়াততুর এক মারে তাকে একেবারেই মাটিতে ফেলে দিয়ে বলল, বল বল বল, তুই কেন হাবুল শেখকে ফোন করে ডেকে এনে মার্ডার করালি? বল। অনিল মণ্ডল এখন খুব ভয় পেয়ে বলছে, হাবুল এই পাচার চক্রের ভেতরে পুলিশের চর হয়ে কাজ করছিল। বাংলাদেশ থেকে একটা মাল আসার কথা, ও চেয়েছিল সেই মালটা পুলিশের গোয়েন্দাদের হাতে তুলে দিতে, তাই আমরা তাকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়েছিস? হ্যাঁ, কে তোদের এই খবর দিয়েছিল বল? আমাদের পাচার চক্রের হাত অনেক ওপর পর্যন্ত বিস্তৃত, আর এই খবরটা আমাকে দিয়েছিল বিএসএফ এর এই এলাকার কমান্ডার সুরেশ আগরওয়াল। এটা শুনে আমাদের তিনজনেরই মাথায় একেবারে বাজ পড়ার মতনই অবস্থা। বটুকবাবুর মুখ থেকে এখন একটাই উক্তি বেরিয়ে এলো, তাহলে তো দেখছি সর্ষের মধ্যেও ভূত রয়েছে। হ্যাঁ, একেবারেই সর্ষের মধ্যেই ভূত। এবারে ওই সর্ষের মধ্যের ভূতটাকেই ধরতে হবে। সেটা কিভাবে সম্ভব করে তুলবে শতুকা? এ তো একেবারেই রাঘব বোয়াল। হ্যাঁ, তার জন্য আমাকে এক্ষুনি দিল্লিতে মেসেজ করে সবকিছু জানিয়ে দিতে হবে, আর তারাই ওপর থেকে জাল ফেলে এখন ওই রাঘব বোয়াল ধরবে, যেটা আমরা পারবো না। এটা বলে শতুকা মোবাইল বার করে মেল করতে শুরু করলো দিল্লির আইবি ডিপার্টমেন্টকে সব জানিয়ে। আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু শতুকা, হাবুল শেখের আমাদের সঙ্গে যোগাযোগের কথা ওই বিএসএফ কমান্ডার সুরেশ আগরওয়াল জানলো কি করে? আসলে ও নিজেই এর সঙ্গে জড়িয়ে থাকায় আমরা যখন সব কিছু তাকে বললাম ওই পার্সেল আসার কথা বাংলাদেশ থেকে, তখন সে সতর্ক হয়ে আমাদের পেছনে ফেউ লাগিয়ে দেয়। আর সেই ফেউয়ের মাধ্যমেই সুরেশ আগরওয়াল খবর পেয়ে যায় আমাদের সঙ্গে হাবুল শেখের যোগাযোগের ব্যাপারে। তারপর এই অনিল মণ্ডলের মাধ্যমে একজন সুপারি কিলার রঘুকে দিয়ে হাবুল শেখকে সরিয়ে দেয়। রঘুর বাড়ি কোথায়? ওর বাড়ি কলকাতার বেনিয়াপুকুর এলাকায়, তবে ওকে ইতিমধ্যেই আইবি ডিপার্টমেন্ট থেকে ট্রেস করে ফেলেছে। ওকে দিল্লির আইবি নিজেদের জিম্মাতেও নিয়ে নিয়েছে এর মধ্যে। তাহলে ওরা এখানকার অনিল মণ্ডলকে ধরছে না কেন? এটা একটা ভালো প্রশ্ন। তার কারণ ওরা নিজেরা এখন এখানে নিজেদের অস্তিত্ব জানাতে চায় না। কিন্তু তার কারণ কি? তার কারণ হলো ওরা যেভাবে হোক সুরেশ আগরওয়ালকে হাতে নাতে ধরতে চায়, আর একবার দিল্লির আইবি যদি নিজেরা এখানে উপস্থিত হয়ে সরাসরি অ্যাকশন করে, তাহলে সুরেশ আগরওয়াল সাবধান হয়ে যাবে। তাকে আর কোনোভাবেই ওরা আর হাতে নাতে ধরতে পারবে না। এখন আমাদের যে বাংলাদেশ থেকে আসার যে বিশেষ প্যাকেটের সন্ধানের কথা ছিল, সেটা তো এখনো পাওয়াই গেল না। সেটা দিল্লির আইবি ডিপার্টমেন্ট ওই রাঘব বোয়ালের কাছ থেকেই জেনে যাবে। ও, তাহলে তো আমাদের দায়িত্ব এখানেই শেষ। শতুকা ঘাড় নাড়িয়ে সম্মতি দিতেই বটুকবাবু প্রায় লাফিয়ে উঠে বলল, না 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 না, এখনো দায়িত্ব বাকি আছে, আর সেই দায়িত্ব এখন আমাদের পালন করতেই হবে। আমরা দুজনে তাই শুনে বটুকবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বটুকবাবু তখন আমাদের সামনে শতুকার কেরালার প্রাচীন মার্শাল আর্ট কালারি পাপাততুর মারে কুপকাত হয়ে পড়ে থাকা অনিল মণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাহলে এই চুনোপুটির কি ব্যবস্থা করা হবে? হ্যাঁ, এই চুনোপুটিটাকে আগে এখানে কড়া করে মুচমুচে করে ভাজবো, তারপর দেখবো এটাকে নিয়ে ঠিক কি করা যায়। এটা বলে শতুকা ওই পড়ে থাকা অনিল মণ্ডলের দিকে কালারি পায়াতাতুর ভঙ্গিমায় মার দিতে এগিয়ে যায়। আর তাই দেখে অপরাধী অনিল মণ্ডল ভয়েতে একেবারে কুঁকড়ে গেল। অনিল মণ্ডল শতুকাকে ওইভাবে এগিয়ে আসতে দেখে খুব ভয় পেয়ে বলতে থাকে,
আমায় এইভাবে মারবেন না। আপনারা যা বলবেন আমি সেইভাবে কাজ করতে রাজি। শতুকা অনিল মণ্ডলের এই কথা শুনে একটু থমকায় আর তাকে বলে, তুই আমাকে বল যে বাংলাদেশ থেকে কি কি গুরুত্বপূর্ণ জিনিস এখানে পাচার হয়ে আসার কথা ছিল, আর সেটা কি ইতিমধ্যেই ভারতে পাচার হয়ে এসেছে নাকি বাংলাদেশেই আছে এখনো? শতুকার এই কথায় অনিল মণ্ডল যেন একটু স্বস্তি পায়। সে তাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাহায্য করব, সব আপনাকে জানিয়ে দেব। শুধু 2 দিন আমাকে একটু সময় দিন, আমি সব তথ্য সংগ্রহ করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, তথ্য জানাচ্ছি। হ্যাঁ, আর সেই সুযোগে তুই আমাদের বিরুদ্ধে গুটি সাজিয়ে আমাদেরকেও হাবুলের মতো মার্ডার করে দেওয়ার ফন্দি করবি, তাই তো? না না দাদা, বিশ্বাস করুন, আমার বাংলাদেশে যে সোর্স আছে তার কাছ থেকে সব তথ্য নিয়ে আমি আপনাদের জানাবো। শোন, তোর কথায় আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। আমি 2 দিন তোকে সময় দিলাম, জাস্ট 2 দিন। এই 2 দিনে যদি আমাদের ওপরে কোনো হামলা হয় তার দায় কিন্তু পুরোপুরিভাবেই তোর। আমি এক্ষুনি লালবাজারে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে তোকে নিয়ে সবকিছু জানিয়ে রাখছি। কোনো রকম বিচাল করার চেষ্টা করবি না। বিশ্বাস করুন দাদা, আমি এক কথার মানুষ, শুধু 2 দিন আমাকে সময় দিন, তাহলেই হবে। শতুকা, এইভাবে অনিল মণ্ডলের মতো একজন অপরাধীর ওপর ভরসা করাটা কি ঠিক হলো? কথাটা ঠিক কথা। অনিল মণ্ডলের মতো অপরাধীকে ভরসা করার সত্যি ভালো একটা ঝুঁকি আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা সুরেশ আগরওয়ালের মতো বিএসএফ অফিসারকে ভরসা করে তো দেখলাম যে সেই সবার মৃত্যুছক নীরবে তৈরি করছে। তাই এবারে একজন অপরাধীকে এই 2 দিনের জন্য না হয় ভরসা করে দেখি কি হয়। বটুকবাবু অবশ্য ভালোই আতঙ্কিত। তার মনের মধ্যে আশঙ্কার মেঘ। সে তাই বলে, সাত্যকী বাবু, আপনি এই অনিল মণ্ডলের উপর ভরসা করলেন, কিন্তু অনিল মণ্ডল যদি আমাদের হাল হাবুল শেখের মতো করে তাহলে কি হবে? তাহলে আর কি হবে? ভূত হয়ে তখন আমরা অনিল মণ্ডলের ওপরে প্রতিশোধ নেব। কি, কেমন আইডিয়া? আপনি কি যে বলেন সাত্যকী বাবু! একটু ভরসা করুন আর ধৈর্য ধরুন, এত অধৈর্য হবেন না। নিশ্চিতভাবেই আমরা এই পাচার রহস্যের সমাধান খুব ভালোভাবেই করে ফেলতে পারবো, ঠিক আছে? শতুকা অবশ্য শুধু অনিল মণ্ডলের উপরে ভরসা করেই বসে আছে। সে ইতিমধ্যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ফোন করে সব জানিয়ে রেখেছে। ঠিক 2 দিনের মাথাতেই শতুকার কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। হ্যালো, আমি অনিল মণ্ডল বলছি। হ্যাঁ বলো, কি খবর? বলছিলাম কি, খবর পেলাম আজকে রাতে বাংলাদেশ থেকে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা বর্ডার পার হয়ে আসবে। ও, আজকেই? আচ্ছা, ঠিক কোথায় বর্ডার পার করবে সেটা জানো? হ্যাঁ, খোজাডাঙ্গা বর্ডারের কাছেই গ্রামের মধ্যে দিয়ে সেটা পাচার হবে। ওকে, আমি সেই স্পটে যাব। আর কি পাচার হয়ে আসছে তাই নিয়ে কোনো খবর পেলে আরডিএক্স বা ওই জাতীয় কোনো বিস্ফোরক না তো? সেরকম কোনো বিস্ফোরক কিছু নয়, তবে আমি যা শুনলাম তাতে বোঝা যাচ্ছে একটা মূল্যবান জিনিস, প্রাচীন, যা মাটির তলা থেকে পাওয়া গেছে। প্রাচীন কোনো মূর্তি? না, প্রাচীন কোনো মূর্তি নয়, এটা একটা স্তম্ভ যার নাকি আশ্চর্য ক্ষমতা আছে। চলতি কথায় ওটা একটা জাদু স্তম্ভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি আমাকে কোথা দিয়ে ওটা পাচার হবে সেই জায়গা আর সময়টা ঠিক করে জানাও, কেমন? আমরা ওখানে ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, শুনে নিন। এটা বলে আবার অনিল মণ্ডল খানিকক্ষণের জন্য থমকালো। তারপর বলল, শুনুন, আজকে আমাকে ঠিক রাত 10টার সময় আপনারা তুলে নেবেন। আমি আপনাদের ঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারবো যেখান থেকে ওটা পাচার হওয়ার কথা আছে। তা কোথা থেকে তোমাকে তুলবো? তোমার বাড়ি থেকে? না না, আমার বাড়ি থেকে নয়, সেখানে আবার নজরদারি থাকতে পারে। তাহলে কোথা থেকে তুলবো বলো? সেটা আমি পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। শতুকার মুখে এখন অনেকটাই নিশ্চয়তার ছাপ। সে যে অনিল মণ্ডলের ওপর ভরসা করেছে আর সে অনুযায়ী ফল পাচ্ছে, এতেই তার নিশ্চয়তা। আমি আবার অতটা নিশ্চিত হতে পারছি না।
শতুকাকে তাই আমি জিজ্ঞাসা করলাম, শতুকা, অনিল মণ্ডলকে ভরসা করে আমাদের অতটা এগিয়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে? শতুকার মুখে সেই আগের মতনই ট্রেডমার্ক মুচকি হাসি। সেই সঙ্গে শতুকার মন্তব্য, শেরু, গোয়েন্দাগিরিতে কিন্তু নো রিস্ক নো গেইন। তাই আমরা যদি কোনো একটা রহস্যের সমাধান চাই তাহলে আমাদের ঝুঁকি নিতেই হবে। আর সেই ক্যালকুলেটেড রিস্কই এখন আমরা নিচ্ছি, ওই অনিল মণ্ডলের ওপরে ভরসা করে। তবে আমার এখনো মনে হচ্ছে আমি বোধহয় ভুল কিছু করছি না। এই হচ্ছে গোয়েন্দা শতুকার সিক্স সেন্স। শতুকার এই সিক্স সেন্সের ওপরে ভরসা করে কত জটিল কেস যে কত সহজে সমাধান হয়ে গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এবারেও তার এই সিক্স সেন্স নিয়ে খুবই সে আত্মবিশ্বাসী। এখন আজকে রাতের পরেই সবকিছু আমাদের কাছে পরিষ্কার হবে। শুধু এখন এই আজকে রাতের জন্যই অপেক্ষা। আচ্ছা শতুকা, এই যে অনিল মণ্ডল আমাদের বলল যে এখানে যে স্তম্ভ বাংলাদেশ থেকে এখানে পাচার হয়ে আসছে, তার আবার আশ্চর্য ক্ষমতার মানুষের কথায় সেটি একটি জাদু স্তম্ভ। আবার বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানিয়েছে সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাপারটা ঠিক কি আমার বোধগম্য হলো না। দেখ শেরু, এই স্তম্ভটা অবশ্যই একটা বিশেষ কিছু। তারপর আমরা আবার যা শুনলাম তাতে মনে হচ্ছে স্তম্ভটা বেশ প্রাচীন। আর প্রাচীন জিনিস নিয়ে অনেক মিথ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এটা আমরা ভালোই জানি। হ্যাঁ শতুকা, সেটা ঠিক। তবু আমার যেন সবকিছুর বেশ বিভ্রান্তকর মনে হচ্ছে। আচ্ছা শতুকা, ওই পাচারকারীদের সহযোগী অনিল মণ্ডল আমাদের বিভ্রান্ত করবার জন্য এরকম গাঁজাখুরি গল্প দেয়নি তো? দেখ শেরু, গোয়েন্দাগিরিতে নেমে পজিটিভ নেগেটিভ সব সম্ভাবনার কথাই আমাদের মাথায় রাখতে হয়। তবুও তুই যে কথাগুলি বললি সেগুলো আমার মাথাতেও আছে। তাই তুই জানিস তো, আমার মাথায় যখন কোনো প্রশ্ন আসে আমি সেটার সমাধানের পুরো প্রচেষ্টা চালাই। এই ক্ষেত্রেও আমি দেখছি যে এই জাদুস্তম্ভ নিয়ে রটনার কতটা ঘটনা আর কতটা মানুষের কল্পনা। শতুকা একবার যখন এই নিয়ে জানার চেষ্টা শুরু করেছে তখন শতুকা এই নিয়ে খুবই দ্রুত কিছু জানতে পারবে, এই বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত। বটুকবাবু আবার এর মধ্যে একটা জবরদস্ত প্রশ্ন করল। আচ্ছা সাত্তকী বাবু, ওই স্তম্ভ তো কোনো ঐতিহাসিক স্তম্ভ না হয়ে প্রাগ ঐতিহাসিক স্তম্ভ হতে পারে, যার মধ্যে সেই প্রাচীনকাল থেকে কোনো দৈব শক্তির প্রভাবে আশ্চর্য ক্ষমতা ভর করেছিল। শতুকার আমি বটুকবাবুর এই প্রশ্নে কোনো রকমে নিজেদের হাসি চেপে রাখলাম। আর শতুকা খুবই গম্ভীর হয়ে বটুকবাবুকে উত্তর দিল, হ্যাঁ, গোয়েন্দাগিরিতে নেমে সব সম্ভাবনার কথাই আমাদের মনে রাখতে হয়। আপনার উল্লেখ করা এই সম্ভাবনার কথা মাথায় নিয়েই আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে। শতুকার কাছে ঠিক সময়ে ফোন করে অনিল মণ্ডল। রাতে তাকে তার নির্দিষ্ট জায়গা থেকেই শতুকা তুলে নিয়েছে। অনিল মণ্ডলকে প্রথমেই শতুকার জিজ্ঞাসা, সবকিছু ঠিকঠাক আছে তো? শেষ মুহূর্তে ওরা আবার ওদের পরিকল্পনা বদলায়নি তো? না, ওদের পরিকল্পনা একেবারেই বদলায়নি, কিন্তু আমার ভয় করছে অন্য জায়গায়। ভয়? কোন জায়গায় তোমার ভয় করছে? আপনাদের কথায় আমি ভেতরের খবর বলে দিয়ে এই জাদুস্তম্ভ পাচার হওয়া ধরিয়ে দিলাম। যারা পাচার করছে তারাও ধরা পড়ল, কিন্তু এই পাচার চক্রের সঙ্গে যে সব বড় বড় মাথা রয়েছে তারা পরে আমাকে কিছুতেই ছাড়বে না। ঠিক আমার ওপরে কোনো চরম ব্যবস্থা নেবে। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তোমার কথা আমার মাথায় থাকলো। আমি এরপর অবশ্যই দেখব যাতে তোমার নিরাপত্তা সুনিশ্চিত থাকে। আচ্ছা শেরু, তোর মোবাইলে রাতে ছবি ওঠে তো? হ্যাঁ, আমার মোবাইলে অবশ্যই রাতে ছবি ওঠে। ব্যাস, তাহলে কোনো চিন্তাই নেই। যখন আমি ইশারা করব তখন তুই ভিডিও করবি, আর একটা ফোন নাম্বার দিচ্ছি, তাকে ভিডিও কলে ধরবি। ক্লিয়ার? ওকে শতুকা। আমাদের গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। চারপাশে মাঠ, কোনটা কোন দেশ বোঝা যাচ্ছে না। আমরা গাড়ি একটু দূরে রেখেই এগোচ্ছি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমরা এক জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে।
চারপাশে একেবারেই নিঝুম, আর চারপাশ থেকে একসঙ্গে মেঠো ঝিঝির ডাক ভেসে আসছে। ওর মধ্যেই বটুকবাবু হঠাৎ করে আমার হাত চেপে ধরল। আমি দেখলাম বটুকবাবু ভয়ে আতঙ্কে একেবারে ঠকঠক করে কাঁপছে। আমি বটুকবাবুকে খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, বটুকবাবু কি হয়েছে? বটুকবাবু ইশারায় আমাকে দূরে দেখালো। আমি সেই দিকে তাকিয়ে দেখি বেশ কয়েক জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে বটুকবাবু আমাকে বলল, শেরু, রক্ত পিশাচের দল আমাদের রক্ত খেতে এসেছে। সত্যি অন্ধকারের মধ্যে ওরকম কয়েক জোড়া চোখ জ্বলতে দেখলে যে কোনো কারোরই আত্মারাম খাঁচারাম হয়ে যাবে। আমারও বেশ ভয় করছে, তবে শতুকার কান অতি সজাগ। সেটাই আমাদের মধ্যে খুবই নিচু স্বরে হওয়া ওই কথাগুলো শুনে বলল, ওরে শেরু, ওগুলো রক্ত পিশাচের চোখ নয়, ওগুলো হচ্ছে এই ঘোজাডাঙ্গা গ্রামের সব খ্যাঁকশিয়ালের চোখ। শতুকার এই কথা শুনে বটুকবাবুর মনে হয় ধরে একটু প্রাণ ফিরে পেল। আমিও যেন একটু স্বস্তি পেলাম। এর মধ্যেই শতুকা ইশারায় আমাদেরকে চুপ করতে বলল। আমরা সঙ্গে সঙ্গে চুপ করে গেলাম, আর দেখলাম প্রায় অন্ধকার ফুঁড়ে কয়েকজন চলে এলো বেশ একটু দূরে। তাদের হাতে একটা বড় মতো থলি, ভারী কিছু একটা তাদের সঙ্গে রয়েছে। মনে হচ্ছে এই ভারী জিনিসটাই সেই পাচার হওয়ার জাদুস্তম্ভ। কিন্তু এরা কারা? এরা কি পাচারকারী, নাকি এরা এখানে বাংলাদেশ থেকে পাচার হওয়া মাল ডেলিভারি নেবে? কিছুই বোঝা যাচ্ছে না। তবে শতুকা আমার গায়ে ঠেলা দিয়ে বলল, তুই ভিডিও কল শুরু করে দে ওই নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই একটা বিএসএফ এর গাড়ি এসে থামলো কাছে। সেখান থেকে নেমে এলো বিএসএফ কমান্ডার সুরেশ আগরওয়াল। সে এগিয়ে এসে ওদেরকে বলল, কই সে মাল কই? ওরা সেই ভারী জিনিসের থলিটা এগিয়ে দিচ্ছে। সুরেশ আগরওয়াল এগিয়ে গিয়ে সেই থলিটা নিচ্ছে, আর সেই সময়ে শতুকার জোরালো টর্চের আলো ওদের ওপরে। প্রথমে হঠাৎ করে চমকে গেলেও শতুকাকে চিনতে পেরে সে জোরে চিৎকার করে উঠে বলল, কি ব্যাপার, আপনারা এখানে কেন? আপনাকে পাচারের মাল সমেত ধরবো বলেই আমাদের এখানে মশার কামড় খেতে খেতে আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সুরেশ আগরওয়াল খুব জোরে চিৎকার করে ওঠে। জেনে রাখবেন, এই বর্ডারে আর এখানে বিএসএফ এর কথাই শেষ কথা। এই রাতে বর্ডার পেরিয়ে এপারে আসার জন্য আপনাকে জঙ্গি সন্দেহে আমরা গুলি করতে পারি, আপনি জানেন? এটা বলে সুরেশ আগরওয়াল তার পিঠের থেকে অটোমেটিক সার্ভিস বন্দুক খুলতে যায়, কিন্তু তার আগেই শতুকার হাতে তার রিভলভার চলে আসে। সেই রিভলভার দেখিয়ে শতুকা বলে ওঠে, খবরদার, নিজের বন্দুক নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। হাউ ডেয়ার ইউ! কি সাহস তোমার? বিএসএফ বর্ডার এলাকায় এসে বিএসএফ এর কমান্ডোকে তুমি পিস্তল দেখাচ্ছ? এতে তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? শতুকা অবশ্য অবিচলিত। সে শুধু বলছে, বিএসএফ এর কমান্ডার যখন নিজে পাচার চক্রের মাথা, তখন গোয়েন্দা সাত্তুকি সোমকে যে তার রিভলভার বার করতেই হয়। শতুকার এই কথা শুনে সুরেশ আগরওয়াল হো হো করে হেসে বলল, এখানকার কোনো কিছুই তুমি প্রমাণ করতে পারবে না, বরং আমার এই নিজের এলাকায় তোমাদের সবাইকে জঙ্গি প্রমাণ করে শুট আউট করে দিতে পারি, তুমি জানো? কে অনুপ্রবেশকারী আর কে পাচারকারী সবই এখন লাইভে দেখছে দিল্লি থেকে বিএসএফ এর পূর্বাঞ্চল অধিকর্তা বাবুলাল শর্মা। শেরু, তুই ফোনটা নিয়ে সুরেশ আগরওয়ালের সঙ্গে কথা বলিয়ে দে তো। দেখ এবারে কার কিরকম এনকাউন্টার হয়। আমি শতুকার কথা মতো ভিডিও কলে থাকা বিএসএফ এর বড় কর্তা বাবুলাল শর্মার সঙ্গে সুরেশ আগরওয়ালের কথা বলিয়ে দিলাম। বাবুলাল শর্মার শুধু একটাই কথা, ইউ আর সাসপেন্ডেড। তোমার অফিসে আমি সাসপেনশন অর্ডার মেল করে দিচ্ছি। তোমাদের মতো অফিসাররা আমাদের বিএসএফ তথা দেশের লজ্জা। তোমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করছি। সুরেশ আগরওয়ালের আর কিচ্ছু বলার নেই। তার মাথা নিচু হয়ে গিয়েছে। সে বুঝে উঠতে পারেনি শতুকা এইভাবে আমাকে দিয়ে বিএসএফ এর বড় কর্তা বাবুলাল শর্মাকে ভিডিও কলে সবকিছু টাটকা দেখিয়ে দেবে। বটুকবাবু বলল, সাত্তকী বাবু, আপনি যদি এইভাবে শিশিরকে দিয়ে দিল্লিতে বিএসএফ এর বড় কর্তাকে ভিডিও কলে না ধরতেন,
তাহলে হয়তো সত্যিই বিএসএফ এর এখানকার কমান্ডার আমাদের এনকাউন্টার করেই দিত। হ্যাঁ, আমি যখনই জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এই মূল্যবান জাদুস্তম্ভ এখানে পাচার হয়ে আসছে, আর যে পাচারের সঙ্গে স্বয়ং বিএসএফ এর এখানকার বড় কর্তা জড়িত, তখন আমি বুঝতে পারলাম দিল্লিতে সবকিছু না জানিয়ে এগোলে আমাদের সত্যিই বিপদের মধ্যে ফেলে দিত এই সুরেশ আগরওয়াল। বটুকবাবুর শতুকার এই কথা শুনে মুখে আবারও আতঙ্কের ছাপ। সে এবার শতুকাকে জিজ্ঞাসা করে, তখন মনে হয় আমাদের সুরেশ আগরওয়াল এনকাউন্টার করে দিত, বলো? হ্যাঁ, সেরকম কিছু ঘটনাও ঘটতেই পারত। তাহলে দেখছি আমরা সবাই খুব বাঁচান বেঁচে গেছি। হ্যাঁ, সেটা অবশ্যই আপনি বলতে পারেন। শেরু, তুইও এবারে বাবুলাল শর্মা স্যার ভিডিও কলে লাইভে থাকতে থাকতেই দেখিয়ে দে যে এখানকার বিএসএফ এর কমান্ডার সুরেশ আগরওয়াল বাংলাদেশ থেকে কি মূল্যবান জিনিস পাচারের সঙ্গে যুক্ত ছিল। দেখিয়ে দে। আমি শতুকার কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে বটুকবাবুর হাতে আমার মোবাইলটা সঁপে দিয়ে ওই থলি থেকে ভারী জিনিসটা বার করলাম। খুবই পুরনো দিনের একটা লোহার স্তম্ভ। শতুকা বলল, শেরু, ভালো করে দেখ তো স্তম্ভের গায়ে ওগুলো ঠিক কি লেখা আছে। আমি ওই স্তম্ভের গায়ে দেখলাম খোদাই করে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর সংখ্যায় 8818, আর অন্যদিকে 7643। কিন্তু এগুলোর কি মানে আমি কিন্তু সেভাবে কিছুই বুঝতে পারলাম না। আমি শতুকাকে জিজ্ঞাসা করলাম, এসবের কি মানে? আমি যে সত্যি কিছুই বুঝতে পারছি না। আসলে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশদের দ্বারা পুঁতে রাখা ম্যাগনেটিক পিলার। এর মধ্যে লোহার পাশাপাশি বিভিন্ন ধাতু আছে, যেমন পিতল, তামা, টাইটেনিয়াম, এইসব। এর থেকে নির্গত চৌম্বকীয় তরঙ্গ অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী এগুলোকে বসানো হতো। কিন্তু এগুলোর কাজ কি? যখন ফাঁকা মাঠে প্রান্তরে বাজ পড়ে, তখন এই ম্যাগনেটিক পিলারগুলো বাজকে নিজেদের দিকে আকর্ষণ করে নিত, যার ফলে সাধারণ মানুষ বজ্রপাতের হাত থেকে বেঁচে যেত। আর সাধারণ মানুষের চোখে স্তম্ভগুলোর এই ক্ষমতা দেখার পরে মুখে মুখে রটে যায় যে এই স্তম্ভগুলোর মধ্যে মূল্যবান অনেক ধাতু আছে। তার জন্যেই এর মধ্যে এইভাবে বাজ আকর্ষণ করার জাদু শক্তি, আর তাই এগুলোকে ইন্ডিয়াতে ভালো মূল্যে পাচার করে দাও। আর ইন্ডিয়াতে সুরেশ আগরওয়ালের মতো সরকারি পাচারকারী থাকায় পাচার করতেও অনেক সুবিধা। ভিডিও কলে বাবুলাল শর্মা সবকিছু দেখে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য এইভাবে সুরেশ আগরওয়ালের মতন বিএসএফ এর মধ্যে থাকা কালপ্রিট ধরা পড়ল। আর আমি এক্ষুনি বলে দিচ্ছি বিএসএফ এর অন্যদের, তারা এসে সুরেশ আগরওয়ালের সঙ্গে অন্য পাচারকারীদের এখান থেকে তাদের নিজেদের হেফাজতে নেবে। আর এই ম্যাগনেটিক পিলারকেও নিরাপদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবার ওপারে পাঠানোর ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, আমি সেই ব্যবস্থাও করছি। এবারে আমাদের সব গুছিয়ে নেওয়ার পালা। তাহলে আমাদের এখানকার কাজ সমাপ্ত। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটা কাজ বাকি আছে। কাজ? আরেকটা কাজ মানে কি কাজ? ওই জাদুস্তম্ভের সঙ্গে আমাদের তিনজনের একটা ফটো তোলা, মানে সেলফি সেলফি। আমি বটুকবাবুর কথার সঙ্গে যোগ করলাম, আর যে ছবি হবে ঐতিহাসিক। শতুকাও সেই কথায় স্বর মিলিয়ে বলল, বা প্রাগ ঐতিহাসিক। শতুকার এই কথায় বটুকবাবুর মুখে একটু লজ্জা লজ্জা ভাব। লজ্জা হাসি, আর সেই হাসি হাসতে হাসতেই আমরা তিনজনেই এগিয়ে গেলাম ওই জাদুস্তম্ভের দিকে। ওটাকে নিয়ে তিনজনের একটা ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক সেলফি বা গর্ফি তোলার জন্য তিনজনে পজিশন নিলাম। এতক্ষণ শুনলেন জাদু স্তম্ভ রহস্য। প্রযোজনা শুভেন কুমার দাস, কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন, নির্দেশনা বরুণ দাস, শব্দগ্রহণ শৈবেশ আদক, গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস।
এই নাটকে যাঁরা অভিনয় করলেন সমক রায়, সঞ্জয় দাস, জয়ন্ত ভট্টাচার্য, পল্লব চক্রবর্তী, জয়দীপ ধর ও কুশল ভট্টাচার্য। এই চ্যানেল দেখুন, শেয়ার করুন, লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।